হিসেবে কাজ করে এটি রেচন অঙ্গ হিসেবে স্যার। রেচন অঙ্গ হিসেবে। আচ্ছা, এখন দেখো এইটি কি, এখন কি দেখতে পাচ্ছ? রেচন তো তন্ত্র। আচ্ছা, আজকে আমরা কি আলোচনা করতে পারি, কি মনে হচ্ছে কার রেচন তন্ত্র? কিডনি স্যার, রেচন তন্ত্র স্যার। আচ্ছা, ঘাসফড়িং এর রেচন তন্ত্র সম্পর্কে আমরা জানবো। তোমরা ই করো তো একটু, ওই যে গ্রুপে শেয়ার দিয়ে দাও, বাকিরা যেন জয়েন করে। স্যার করবো না, দিয়ে লাভ নাই। কেন, কারণ কি? জানি না স্যার। তারপরে শেয়ার দিয়ে দাও। স্যার দিয়ে দিচ্ছি। আচ্ছা, রেচন এবং রেচন তন্ত্র কি আমরা সেটি জানবো আজকে। ঘাসফড়িং এর রেচন তন্ত্রের বিভিন্ন অংশের নামগুলি আমরা জানবো। আর ঘাসফড়িং এর যে প্রধান রেচন অঙ্গ অর্থাৎ মালপিজিয়ান নালিকা যে গঠন, সেই মালপিজিয়ান নালিকার গঠন সম্পর্কে জানবো। স্যার আমাদের বইয়ের কত পৃষ্ঠা? 84 পৃষ্ঠায়। আর রেচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা দেখে নিই যে রেচন তন্ত্র কাকে বলে। দেখো, ঠিক আছে, নাইট্রোজেন, দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে প্রক্রিয়া বা নিষ্কাশনই হলো রেচন। ওয়ালাইকুম আসসালাম। সংজ্ঞাটা একটু দেখে নাও। দেহ থেকে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ নিষ্কাশনকে বলা হবে কি? রেচন। কি দেখছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে রেচন অঙ্গ কাকে বলে, এগুলো একটু পড়ো, এখনই মুখস্থ করে ফেলো। আচ্ছা স্যার। যেসব অঙ্গের মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় তাদেরকে বলা হয় রেচন অঙ্গ। যেসব অঙ্গ থেকে কি হয়, মানে যেসব অঙ্গের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়, সেই অঙ্গগুলিকে বলা হয় রেচন অঙ্গ। ঘাসফড়িং এর দেহের যে গহ্বর, সেই দেহ গহ্বর হিমোসিল। হ্যাঁ, ঘাসফড়িং এর দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। এবং হিমোসিলের মধ্যে যে তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থকে বলা হয় কি? হিমোলিম্ফ। তো হিমোলিম্ফের মধ্যে এই মালপিজিয়ান নালিকাগুলি কি অবস্থায় থাকে? ভাসমান অবস্থায় থাকে। হিমোলিম্ফের মধ্যে কিভাবে থাকে? মালপিজিয়ান নালিকাগুলি ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, এরপরে দেখো, আমি একটু সেভ দিয়ে নেব। এই যে প্রান্তটা হিমোসিলের দিকে থাকে, সেই প্রান্তটা লক্ষ্য করো, সেই প্রান্তটা হচ্ছে শোষণের জন্য অভিযোজিত। এবং হিমোসিলের দিকে যে প্রান্তটা থাকে, সেই প্রান্তটা বন্ধ অবস্থায় থাকে, সেই প্রান্তটা বদ্ধ অবস্থায় থাকে। এবং এই প্রান্তটা হচ্ছে শোষণের জন্য অভিযোজিত, অর্থাৎ এরা কোনো কিছু কি করবে? শোষণ করবে। এই যে এই প্রান্তটা বদ্ধ অবস্থায় থাকে। তাহলে এই প্রান্তটা কিসের জন্য অভিযোজিত? শোষণের জন্য অভিযোজিত। আর যে প্রান্তটা পৌষ্টিক নালীর সাথে লাগানো থাকে, সেই প্রান্তটা দেখো এখানে খোলা, মুক্ত অবস্থায় থাকে। তো এই মুক্ত প্রান্তটা হচ্ছে ক্ষরণের জন্য অভিযোজিত। মুক্ত প্রান্তটা কি? ক্ষরণের জন্য অভিযোজিত। মুক্ত প্রান্ত হচ্ছে ক্ষরণের জন্য অভিযোজিত। ওকে, এখন দেখি তাহলে এই যে পরের অংশগুলি দেখো। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এইটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালীর অংশ, এটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। আর মধ্য ও পশ্চাৎ পৌষ্টিক নালীর মাঝখানেই থাকছে কি? মালপিজিয়ান নালিকা। অর্থাৎ এই যে এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা, বুঝছো? এই যে ফাঁকা অংশটা স্যার। হ্যাঁ, এই যে টোটাল এই নলের মতো অংশটাই হচ্ছে মালপিজিয়ান নালিকা। আচ্ছা, এরপরে আমরা দেখি, তাহলে এবার দেখো হিমোলিম্ফ মানে ঘাসফড়িং এর যে রক্ত, সেই রক্তের মধ্যে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন হয় কি কি? দেখো, বিপাক ক্রিয়ার ফলে
উৎপন্ন হয় কি দেখো, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। কি কি উৎপন্ন হয়? পটাশিয়াম ইউরেট কার্বন ডাই অক্সাইড ও পানি। পটাশিয়াম ইউরেট, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। আচ্ছা, রক্তের মধ্যে থেকে এইগুলি এখন কোথায় প্রবেশ করলো দেখো, এই যে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি ছিল হিমোলিম্ফের মধ্যে, মানে রক্তের মধ্যে। তো সেখান থেকে কোথায় প্রবেশ করছে বলো তো? পৌষ্টিক নালী ওইটা হবে কেন? ওইটা তো মালপিজিয়ান নালিকা। এর পূর্বের চিত্রটা একটু বোঝাই যাচ্ছে না আরেকবার। আচ্ছা, এই যে দেখো, পৌষ্টিক নালী তো এই যে এইদিকে থাকবে, পৌষ্টিক নালীর সাথেই তো যুক্ত থাকছে, তাই না? এই যে এইটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালীর অংশ, এটা হলো পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। আর দুই পৌষ্টিক নালীর মাঝখানে এই যে লম্বা যে নালীটা দেখা যায়, এটাই তো মালপিজিয়ান নালিকা। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে পরের চিত্রটা দেখো, এই যে হিমোলিম্ফ মানে ঘাস ফড়িংয়ের রক্ত। আচ্ছা একটু দাঁড়াও, হিমোলিম্ফ হচ্ছে ঘাস ফড়িংয়ের রক্ত। তো হিমোলিম্ফের মধ্যে দূষিত পদার্থ হিসেবে উৎপন্ন হয় পটাশিয়াম, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তো এই পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি কোথায় প্রবেশ করছে? মালপিজিয়ান নালিকার মধ্যে প্রবেশ করছে না? হ্যাঁ, আমি বলছি তুমি দেখো, এই যে দেখো পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি এখন কোথায় গেল? মালপিজিয়ান নালিকার কি মুক্ত প্রান্তে না বদ্ধ প্রান্তে? বদ্ধ প্রান্তে। আচ্ছা, এইবার এই পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি কি হবে? বিক্রিয়া করবে নালীর ভিতরে গিয়ে। বিক্রিয়া করে কিসে পরিণত হবে? কিসে পরিণত হলো? পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হলো। আচ্ছা, ভেরি গুড। এইবার দেখো যে পটাশিয়াম বাইকার্বনেট এখন কোথায় অবস্থান করছে? পটাশিয়াম বাইকার্বনেট এখন চলে গেল নালীর গোড়ার অংশে গিয়ে কি হলো? সেখানে পুনঃশোষণ ঘটলো। পুনরায় শোষণ হওয়ার পরে এইবার পটাশিয়াম বাইকার্বনেট কোথায় ফেরত গেল? হ্যাঁ, হিমোলিম্ফের মধ্যে ফেরত চলে গেল। পানিরও পুনঃশোষণ ঘটবে। এই যে হ্যাঁ, হিমোসিলের মধ্যে মানে থাকছে হিমোলিম্ফ। আচ্ছা, পানি এবার কি হলো? পানিরও পুনঃশোষণ ঘটলো। ঘটার পরে পানি এখন কোথায় চলে গেল? হিমোলিম্ফের মধ্যে চলে গেল। আচ্ছা, এখন রয়ে গেল কে? ইউরিক অ্যাসিড এখন কোথায় প্রবেশ করলো? এখন প্রবেশ করলো পৌষ্টিক নালীতে। দেখো কোথায় প্রবেশ করলো? পৌষ্টিক নালীতে। পৌষ্টিক নালী, হ্যাঁ দেখো, এইবার দেখো, এইবার ঠিক আছে। আচ্ছা, পৌষ্টিক নালীর ভিতর ইউরিক অ্যাসিড যখন প্রবেশ করবে তখন পশ্চাৎ যে পৌষ্টিক নালী, সেই পশ্চাৎ পৌষ্টিক নালীর ভিতরে গিয়ে ইউরিক অ্যাসিড থেকে পানি শোষিত হয়ে যাবে। কি হবে? পানি শোষিত হবে। শোষিত হওয়ার পর ইউরিক অ্যাসিড শুষ্ক মল হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যাবে। এবার বুঝছো? কি বুঝেছো? এতক্ষণ যেটা বললাম সেটা এবার দেখি। দেখো, মালপিজিয়ান নালিকার বদ্ধ
প্রান্তীয় অংশ দ্বারা হিমোলিম্ফ থেকে পটাশিয়াম ইউরেট লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড শোষিত হবে। মালপিজিয়ান নালিকার বন্ধ প্রান্তীয় অংশ দ্বারা হিমোলিম্ফ থেকে পটাশিয়াম ইউরেট লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড কি হবে এখানে শোষিত হবে। আচ্ছা, এইবার এই যে পটাশিয়াম ইউরেট লবণ যেটা সেটা কি হচ্ছে বা পানি এবং কার্বন ডাই অক্সাইড যখন নালীর ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে কি হবে বিক্রিয়ার মাধ্যমে এরা পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হয়ে আমরা কি দেখলাম, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। তারপরে কি হলো, নালিকার যে গোড়ার অংশ, এই যে গোড়ার অংশে যেটা, এই নালিকার গোড়ার অংশ দ্বারা পটাশিয়াম বাইকার্বনেট এবং কিছু পানি পুনঃশোষিত হবে। পুনঃশোষিত হয়ে কি হবে, হিমোলিম্ফে ফিরে আসবে। আমরা ইতিমধ্যেই দেখলাম যে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি কিন্তু হিমোলিম্ফে ফেরত গেছে। এরপরে কি হবে দেখো, রেচন পদার্থ রূপে ইউরিক অ্যাসিড পানির সাথে পৌষ্টিক নালীর গহ্বরে প্রবেশ করবে এবং পশ্চাতন্ত্রের মলাশয়ে কি হবে, ইউরিক অ্যাসিডের অধিকাংশই পানি কি হবে পুনঃশোষিত হবে। পুনঃশোষিত হয়ে সব শেষে শক্ত ইউরিক অ্যাসিড মলের সাথে দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যাবে। এবার কি বুঝেছো? যেটুকু বলা হলো এখন বলো বুঝোনি কে? যেটুকু বলা হয়েছে এটুকু কি বুঝছো তোমরা? হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখি। আচ্ছা এগুলি দরকার নাই, আমাদের মূল আচ্ছা আচ্ছা আমি আবার বলছি, দেখো এটা হচ্ছে ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা। তো মালপিজিয়ান নালিকাগুলি হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। কোথায় থাকে? হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। হ্যাঁ, হিমোলিম্ফ হচ্ছে ঘাসফড়িং এর রক্ত। ঘাসফড়িং এর দেহ গহ্বরের মধ্যেই ঘাসফড়িং এর কি থাকে, রক্ত থাকে। এবং সেই রক্তের ভিতরে মালপিজিয়ান নালিকাটা থাকে ভাসমান অবস্থায়। দেখো তো একেবারে প্রান্তীয় যে অংশটা, যে অংশটা বন্ধ অবস্থায় থাকে, সেই অংশ কি করে দেখো, পটাশিয়াম ইউরেট, পানি আর কার্বন ডাই অক্সাইড এইগুলিকে কি করে শোষণ করে। ঠিক আছে, শোষণ করার পর এরা যখন নালিকার ভিতরে প্রবেশ করে, নালিকার ভিতরে প্রবেশ করে এরা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। বিক্রিয়া ঘটানোর পর কি হয়, এরা পরিবর্তিত হয়ে যায়। পরিবর্তিত হয়ে পটাশিয়াম ইউরেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি কিসে পরিণত হয় দেখো, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয় দেখো, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয়। এইবার দেখো পটাশিয়াম বাইকার্বনেট কোথায় চলে গেল, পটাশিয়াম বাইকার্বনেট চলে যায় নালীর গোড়ার অংশে, অর্থাৎ মুক্ত যে প্রান্ত সেই প্রান্তে চলে যায়। চলে যাওয়ার পর পটাশিয়াম বাইকার্বনেটের পুনঃশোষণ ঘটে। এখানে পটাশিয়াম বাইকার্বনেটের কি হয়, পুনঃশোষণ ঘটে। শোষণ ঘটা যখন শেষ, হ্যাঁ পুনরায় এখানে শোষণ ঘটে। তারপরে পটাশিয়াম বাইকার্বনেট কোথায় চলে যায় দেখো, পটাশিয়াম বাইকার্বনেট আবার ফিরে গেল কোথায়, পটাশিয়াম বাইকার্বনেট চলে গেল হিমোলিম্ফে। এরপরে কার শোষণ ঘটবে, পানির। এই গোড়ার অংশে পানিও পুনঃশোষণ হবে। পুনঃশোষণ, এবার পানিও চলে যাবে কোথায়, হিমোলিম্ফে। আচ্ছা এরপরে বাকি থাকলো কে,
স্যার পৌষ্টিক নালীর দিকে থাকবে। হ্যাঁ, এবার ইউরিক অ্যাসিড পৌষ্টিক নালীর দিকে ইউরিক চলে অ্যাসিড যাবে। স্যার পৌষ্টিক নালীর দিকে থাকবে। পৌষ্টিক নালীর ভিতরে যখন ইউরিক অ্যাসিড প্রবেশ করলো, এই ইউরিক অ্যাসিডের ভিতর যে পানি, সেই পানিটা কি করলো, মলাশয়ে গিয়ে পানিটা শোষিত হয়ে যাবে। পানি যখন শোষিত হয়ে যাবে তখন কি হবে, শুষ্ক ইউরিক অ্যাসিড বায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়ে যাবে। এবার বলো বুঝতে অসুবিধা আছে নাকি? কি অসুবিধা আছে? ওকে, আমরা পরেরটায় যাই। তো এখন বলো মালপিজিয়ান নালিকা কি? মালপিজিয়ান নালিকা, হ্যাঁ, ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গকে বলা হয় মালপিজিয়ান নালিকা। আচ্ছা, এবার বলো যে মালপিজিয়ান নালিকা ছাড়াও ঘাসফড়িং এর আরো কিছু অতিরিক্ত অঙ্গ আছে, রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গগুলির নাম কি? বডি ইউরেটার কোষ, তারপর যে নেফ্রোসাইট, কিউটিকল এগুলো। আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো যে রেচন বলতে কি বোঝায়? তার দেহ থেকে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ নিষ্কাশনী হলো রেচন। ওকে, আচ্ছা এখন বলো ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে। তো এই নালীর সংখ্যা কত? প্রায় 100টি। রং কেমন? রং হচ্ছে হলুদ। আচ্ছা, এটা লম্বা কতটুকু? 25 মিলিমিটার। আর ব্যাস? আচ্ছা, মালপিজিয়ান নালিকার ভিতরে যে গহ্বর, সেই গহ্বরকে কি বলে? লুমেন। আচ্ছা আচ্ছা, এই লুমেনের প্রাচীর কি দ্বারা তৈরি? এপিথেলিয়াম। এটা মনে থাকবে না, বাংলায় বলো। আবরণী কোষ দ্বারা তৈরি। এপিথেলিয়াম কি দ্বারা তৈরি? আবরণী কোষ দ্বারা তৈরি। আচ্ছা, এখন যদি বলা হয় যে পানি, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে পটাশিয়াম ইউরেট, এটা যখন নালীর ভিতরে প্রবেশ করে কিসে পরিণত হয়? পটাশিয়াম বাইকার্বনেট আর ইউরিক অ্যাসিড স্যার। আচ্ছা, যদি বলা হয় ঘাসফড়িং এর প্রধান রেচন পদার্থের নাম কি? রেচন পদার্থের নাম স্যার ইউরিক অ্যাসিড। রেচন পদার্থের নাম স্যার বড় ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড। আমাদের কিন্তু পড়া আজকে ক্লাসের মধ্যেই অনেকটা মুখস্থ হয়ে গেছে, তাই না? তো 85 নাম্বার পেজের লাস্টে দেখো যে মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডির পার্থক্য আছে একটা। মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডির যে পার্থক্য, সেই পার্থক্যটা একটু দেখো তো কি। তাহলে মালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। এই পার্থক্যটা একটু পড়ো 2 মিনিট। এখন বাজছে কত? এখন বাজছে 44। আমি 48-এ জিজ্ঞেস করবো। এই পার্থক্যটা সবাই একটু মুখস্থ করো। পার্থক্যটা একটু মুখস্থ করেন সবাই। পার্থক্যটা আমি জিজ্ঞেস করব। মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডির যে পার্থক্য, সেটা একটু পড়ো সবাই। যার হয়ে গেছে সে বলবা। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা বুঝেননি, আমি ক্লাসটি কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।